জিনিসগুলোকে এক্সপ্লেন করা আছে আর কি। সহজভাবে জিনিসগুলোকে বোঝানো আছে। আমি এটা ধরেই মেনলি বলবো আর কি। একটু যদি আবার ওই পুরানো জিনিসগুলোকে রিক্যাপ করো, দেখবে আমরা এই রিলেটিভিটিতে বিভিন্ন ম্যাথমেটিক্যাল পার্টগুলোতে এই দুটো প্যারামিটার ইন্ট্রোডিউস করেছিলাম, একটা বিটা প্যারামিটার আর একটা গামা। লোরেন্স ট্রান্সফরমেশন বলো বা তোমার লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, এই সমস্ত জিনিসগুলো যখন পড়ছিলাম সেখানে বিটা গামা এই প্যারামিটার গুলো আমরা শর্ট হ্যান্ড নোটেশনের জন্য ইউজ করেছিলাম। বিটাটা রিপ্রেজেন্ট করছিল ভি বাই সি। আমরা যে দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ ভেলোসিটি বলছিলাম, দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা যদি ভি হয়, তাহলে বিটা ইজ ভি বাই সি, আর গামা ইকুয়ালস টু 1/√1 - বিটা স্কোয়ার। এবার লোরেন্স ট্রান্সফরমেশন ইন্টিগ্রেশন সেটাও তোমাদের মনে রয়েছে। ধরো কোনো একটা ইভেন্টকে এস ফ্রেমের রেসপেক্টে ডেসক্রাইব করা হচ্ছে বা এক্স ওয়াই জেড টি, whereas একই ইভেন্টকে অন্য আরেকটা ফ্রেম এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে আমরা ডেসক্রাইব করছি বা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম। এখন এই দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা ইনস্টাম ভি হুইচ ইজ অ্যারাউন্ড কমন এক্স এক্স প্রাইম অ্যাক্সিস in the positive x direction with respect to s frame। তাহলে আমরা লোরেন্স ট্রান্সফরমেশন কি হয় সেটা দেখেছি, মনে করতে পারছো। ওয়াই প্রাইম জেড প্রাইম এগুলো একই রকম থাকবে, ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই, জেড প্রাইম ইকুয়ালস টু জেড। এক্স প্রাইম সমান কি দেখেছিলাম, এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার অফ 1 - বিটা স্কয়ার। তো সেখানে গামা ফ্যাক্টরটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এক্স মাইনাস ভিটি যেটা ছিল ভি ইকুয়ালস টু দেখো বিটা ইনটু সি, সেইটা লেখা হয়েছে। হ্যাঁ, একই রকম ভাবে টি প্রাইম সমানও আমরা দেখে এসেছি, টি প্রাইম ইকুয়ালস টু টি মাইনাস ভি বাই সি স্কয়ার ইনটু এক্স ডিভাইডেড বাই 1 - বিটা স্কয়ার। এবার যদি আমরা বোথ সাইডে সি দিয়ে মাল্টিপ্লাই করি আর এই বিটা গামা প্যারামিটার গুলো নিয়ে দেখি, তাহলে এরকম ভাবে লেখা যায়। এইটা নিশ্চয়ই তোমরা পরিচিত আছো, মানে চিনতে পারছো জিনিসটাকে। লোরেন্স ট্রান্সফরমেশন বিটুইন এক্স ওয়াই জেড টি এন্ড এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম, সেই ট্রান্সফরমেশনটা এরকম হয়। এখন আমরা আগেও দেখেছি, আগের দিনকে আমরা ডিটেলে ডিসকাস করছিলাম যে স্পেস আর টাইম যেহেতু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে ইন্টার রিলেটেড, আমরা এই দুটোকে আর আলাদা করে ট্রিট করতে পারবো না। হ্যাঁ, দুটোকে একই সাথে একসাথে ট্রিট করতে হবে। সেই হিসাবে আমরা আগের দিনকে যে জিওমেট্রিক স্পেস টাইম ডায়াগ্রামটা দেখিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম এরকম ভাবে জিনিসটাকে। তো একটা ভেক্টর বলতে সাধারণভাবে আমরা কি বুঝে এসেছি এতদিন পর্যন্ত, একটা ভেক্টর বলতে আমরা বুঝে এসেছি যে একটা কোয়ান্টিটি যার তিনটে কম্পোনেন্ট রয়েছে। হ্যাঁ, সেই এক্স ওয়াই জেড এরকম তিনটে কম্পোনেন্ট রয়েছে। এখন এইখানে দেখছো যে ইউ হ্যাভ অ্যানাদার ডাইমেনশন দ্যাট ইজ টাইম, and time is related to the position। কাজেই আমরা এখানে ফোর ভেক্টর নিয়ে ডিল করবো আর কি। হ্যাঁ, অর্থাৎ একটা কোয়ান্টিটি বা একটা তোমার সেট অফ ফোর কম্পোনেন্টস। ফোর ভেক্টর বলতে বেসিক্যালি সেট অফ ফোর কম্পোনেন্টস, সেইটাকে রিপ্রেজেন্ট করে। আমরা জিনিসগুলোকে যদি একটু রিডিফাইন করি তাহলে দেখো তো কিরকম দেখতে লাগে। ধরা যাক এক্স জিরো ইকালস টু সিটি। এই এক্স জিরো লেখা হয়েছে মানে কিন্তু এটা কোনো পাওয়ার নয়। হ্যাঁ, বা এক্স টু লেখা হয়েছে, এক্স থ্রি লেখা হয়েছে, এরা কিন্তু এক্স স্কোয়ার এক্স কিউব এইটা বোঝাচ্ছে না। এটা বেসিক্যালি তোমার নোটেশন, আমি পরে আসবো সেটাতে। এক্স জিরো ইকালস টু সিটি, এক্স ওয়ান ইকালস টু এক্স, এক্স টু ইকালস টু ওয়াই, এক্স থ্রি ইকালস টু জেড। অর্থাৎ এই যে একটা ইভেন্টকে আমরা যখন ডেসক্রাইব করছিলাম এক্স ওয়াই জেড টি দিয়ে বলছিলাম, অল্টারনেটিভলি আমরা এই এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইরকম ভাবে ডেসক্রাইব করতে পারি। ঠিক একই ইভেন্টকে যদি আমরা এস প্রাইম ফ্রেমে বলতাম তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করতাম, তাহলে এইরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম এক্স জিরো প্রাইম ইকালস টু সিটি প্রাইম, এক্স ওয়ান প্রাইম ইকালস টু এক্স প্রাইম, এক্স টু প্রাইম ইকালস টু ওয়াই প্রাইম, আর এক্স থ্রি প্রাইম ইকালস টু জেড প্রাইম। এখন লোরেন্স ট্রান্সফরমেশনটা তো আমরা এখানে লিখেইছি, দেখতে পাচ্ছ লোরেন্স ট্রান্সফরমেশনটা কেমন। যদি আমরা এই ফোর ভেক্টর নোটেশনে জিনিসটাকে লিখি, এই যে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বা এক্স জিরো প্রাইম এক্স ওয়ান প্রাইম এক্স টু প্রাইম এক্স থ্রি প্রাইম, এইগুলোই বেসিক্যালি ফোর ভেক্টরকে বোঝাচ্ছে। আমরা এইগুলোকে পজিশন ফোর ভেক্টর বলতে পারি। এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এই যে চারটে কম্পোনেন্ট, এই চারটে কম্পোনেন্ট পজিশন ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। পজিশন ভেক্টরের তাহলে আমরা চারটে কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই পজিশন ভেক্টরে যদি লোরেন্স ট্রান্সফরমেশন টা লিখে ফেলি তাহলে কেমন হবে।
ফোর ভেক্টর গুলোর জন্য যদি লোরেন্স ট্রান্সফরমেশনটা লিখি, দে উইল অ্যাপিয়ার লাইক দিস, এরকম ভাবে দেখতে লাগবে। দেখো এখানে যেটা লিখেছি সিটি প্রাইম, এই যে সিটি প্রাইমটা লেখা হয়েছে সেইটা বেসিক্যালি কি এক্স জিরো প্রাইম। এইখানে যেটা সিটি দেখতে পাচ্ছ সেটা বেসিক্যালি এক্স জিরো, এইখানে যেটা এক্স দেখতে পাচ্ছ সেটা বেসিক্যালি এক্স ওয়ান। তাহলে প্রথম যে রিলেশনটা দেখছিলে সেটা হচ্ছে এটা এক্স জিরো প্রাইম ইকালস টু গামা ইন্টু এক্স জিরো মাইনাস বিটা এক্স ওয়ান। ঠিক একইভাবে পরের কোঅর্ডিনেটটা, পরের কম্পোনেন্টের জন্য ট্রান্সফরমেশন রিলেশনটাকে লিখে ফেলো। এইখানে কি ছিল এক্স প্রাইম, সেটাকে অল্টারনেটিভলি লিখছি এক্স ওয়ান প্রাইম। এখানে যেটা এক্স ছিল সেটাকে লিখছি এক্স ওয়ান, এখানে যেটা সিটি ছিল সেটাকে লিখছি এক্স জিরো। ওকে, পরের গুলো খুব ন্যাচারাল, এক্স টু প্রাইম ইকালস টু এক্স টু, এক্স থ্রি প্রাইম ইকালস টু এক্স এক্স থ্রি। তাহলে আমরা যদি ফোর ভেক্টর নোটেশনে পজিশনটাকে রিপ্রেজেন্ট করি, ফোর ভেক্টর নোটেশনে যদি পজিশনকে রিপ্রেজেন্ট করি, তাহলে লোরেন্স ট্রান্সফরমেশনটা এইরকম হবে। এগেন এইটাকেও আমরা দেখো আরেকটু অন্যরকম ফর্মে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে চারটে ট্রান্সফরমেশন রিলেশন দেখতে পাচ্ছ, এইটাকে ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করে ফেলা যায়, যেমনটা দেখানো হয়েছে। বাম দিকের যে কম্পোনেন্ট গুলো সেইগুলোকে একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এস ফ্রেমে পজিশনের ফোর কম্পোনেন্ট গুলোকে আরেকটা কলাম ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম। বাকি যে 4x4 ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি লোরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা বেসিক্যালি লোরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। অল্টারনেটিভলি এই জিনিসটাকে আবার এইরকম ভাবে লেখা যায়। হ্যাঁ, টেনসার নোটেশনে এই জিনিসটাকে এইরকম ভাবে লেখা যায়, x mu prime equals to lambda mu nu into x nu, যেখানে নিউ এর উপর সাম করা হচ্ছে বিটুইন 0 এন্ড 3। জিনিসটাকে আমি একটু আরেকটু ডিটেলে বোঝানোর চেষ্টা করছি। এই যে ল্যামডা মিউ নিউ সিম্বলটা দেখতে পাচ্ছ, এই ল্যামডা মিউ নিউটা কি বললাম, ইট রিপ্রেজেন্টস দি লোরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এখানে দুটো সাবস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, একটা মিউ একটা নিউ। এই সাবস্ক্রিপ্ট মিউ লেভেলস দি রো, এখানে যে মিউ সাবস্ক্রিপ্টটা দেখতে পাচ্ছ সেইটা রো গুলোকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এইটা হচ্ছে ফার্স্ট রো, এইটা সেকেন্ড রো, এইটা থার্ড রো, এইটা ফোর্থ রো। কাজে এই রোটার জন্য মিউ ইকালস টু 0, এই রোটার জন্য মিউ ইকালস টু 1, এই রোটার জন্য মিউ ইকালস টু 2, আর এই রোটার জন্য মিউ ইকালস টু 3। আরেকটা যে তোমার মিউটা সুপারস্ক্রিপ্টে রয়েছে, সরি, মিউটা সুপারস্ক্রিপ্টে রয়েছে, মিউ সুপারস্ক্রিপ্টটা তাহলে রো কে লেভেল করছে। অন দি আদার হ্যান্ড যে সাবস্ক্রিপ্ট নিউটা দেখতে পাচ্ছ, এই নিউ সাবস্ক্রিপ্টটা কলাম গুলোকে লেভেল করছে। এখানেও কি চারটে কলাম রয়েছে, একটা কলাম, একটা কলাম, একটা কলাম, একটা কলাম। এই কলামের জন্য নিউ ইকালস টু 0, এই কলামের জন্য নিউ ইকালস টু 1, এই কলামের জন্য নিউ ইকালস টু 2, আর পরের কলামটার জন্য নিউ ইকালস টু 3। তাহলে ল্যামডা মিউ নিউ এই দুটো ইন্ডিসেসের সাহায্যে আমরা একটা 4x4 ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে ফেলেছি। এখন দেখো তো এটাকে স্পেল আউট করে কিরকম হয়। এখানে যদি আমরা সে জিরো কম্পোনেন্টটা নিতাম, হ্যাঁ, পুট মিউ ইকালস টু 0, এখানে যদি জিরো কম্পোনেন্টটা নিতাম, হ্যাঁ, পজিশনে যদি জিরো কম্পোনেন্টটা নিতাম, তাহলে কি হতো, এক্স এক্স জিরো প্রাইম, এক্স জিরো প্রাইম। আর এই দিকটাকে স্পেল আউট করো, এই দিকটা কি হতো, ল্যামডা জিরো নিউ এক্স নিউ, ল্যামডা জিরো নিউ এক্স নিউ। জিরোটা কি বোঝাচ্ছে বললাম, জিরোটা তোমার রো কে লেভেল করছে, মিউ ইকালস টু 0 মানে কি এই জিনিসটা। তাহলে এইটাকে যদি ভেঙে নাও, নিউ এর টার্মে যদি ভেঙে নাও, কি কি হবে, ল্যামডা ল্যামডা 0 0, ল্যামডা 1 0, ল্যামডা 2 0, ল্যামডা 3 0। ল্যামডা 0 0 বলতে এই কম্পোনেন্টটা, ল্যামডা 1 0 বলতে এই কম্পোনেন্টটা, ল্যামডা 2 0 বলতে এই কম্পোনেন্টটা, আর ল্যামডা 3 0 বলতে এই কম্পোনেন্টটা। রিয়েলি এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে দেখো না কি হয়। যদি এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করো, প্রথম কম্পোনেন্টটা কি পাবে, প্রথম রোটা কি পাবে, গামা ইন্টু এক্স জিরো মাইনাস গামা বিটা ইন্টু এক্স ওয়ান, রাইট। গামাটা যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকে, এক্স জিরো মাইনাস বিটা ইন্টু এক্স ওয়ান, অর্থাৎ এক্স জিরো প্রাইম সমান গামা ইন্টু এক্স জিরো মাইনাস বিটা এক্স ওয়ান। অর্থাৎ এখানে যেটা আমরা এরকম ম্যাট্রিক্স ফর্মে ইলাবোরেটিভ ম্যানারে লিখেছি, সেটাকে শর্ট হ্যান্ড নোটেশনে, টেনশন নোটেশনে জিনিসটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। বলো এই জায়গাটাতে যদি কোথাও ডাউট থাকে বলো। এইটা যদি বুঝে থাকো তাহলে পরের পার্ট গুলোতে যেতে আমার সুবিধা হবে, না হলে পরের পার্ট গুলো কিছুই বুঝতে পারবে না।
স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। স্যার বলছি নোটেশন গুলোকে সুপারস্ক্রিপ্টে লেখা আর সাবস্ক্রিপ্টে লেখার মধ্যে কি কোনো পার্থক্য হ্যাঁ, আছে? না না, একদমই একদমই তা নয়, আমি সেটা পরে আসবো। একটাকে বলা হয় কন্ট্রাভেরিয়েন্ট নোটেশন, আর একটাকে বলা হয় কোভেরিয়েন্ট নোটেশন। আমি এখানে আমি এখানে বেসিক্যালি তোমার জিনিসটাকে কন্ট্রাভেরিয়েন্ট নোটেশনে লিখেছি। আমি এখানে জিনিসটাকে কন্ট্রাভেরিয়েন্ট নোটেশনে লিখেছি, তুমি এটাকে চাইলে কোভেরিয়েন্ট নোটেশনেও লিখতে পারতে। অর্থাৎ এই যে 0 1 2 3, এই যে সুপারস্ক্রিপ্ট গুলো দিয়েছি, অল্টারনেটিভলি তুমি এগুলোকে সাবস্ক্রিপ্ট দিয়েও লিখতে পারতে। ক্লিয়ার? আমরা সেটা হ্যাঁ ডিসকাস করবো, একটা স্লাইডে সেটা আছে, দেখবে কোভেরিয়েন্ট ভেক্টর কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর করতে কি বোঝায় সেইটা আছে। হ্যাঁ, একই জিনিস, মানে তফাৎ বিশেষ কিছু নেই, ওইভাবে লেখা যেতে পারতো। আর আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন? এইখান থেকে যেটা বললাম সেটা বুঝতে পেরেছো? পজিশন ফোর ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, লোরেন্জ ট্রান্সফরমেশনের সাথে এই ফোর ভেক্টর গুলোকে কিভাবে রিলেট করা যায়। পজিশন ফোর ভেক্টর, এটাকে আমি এস ফ্রেম থেকে দেখছি আর এস প্রাইম ফ্রেম থেকে দেখছি, দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা ইচ সাম ভি। তাহলে এই পজিশন ফোর ভেক্টর গুলো লোরেন্জ ট্রান্সফরমেশন দ্বারা রিলেটেড। আমরা সেই জিনিসটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি সেটা এরকম হবে। আর এই ম্যাট্রিক্স ফর্মে যেটা রয়েছে সেটা কি আমি শর্ট হ্যান্ড নোটেশনে, টেনসর নোটেশনে এরকম ভাবে জিনিসটাকে লিখছি। হুম, একদম গ্রিফিথসের ভাষায় যদি বলতে হয় তাহলে জিনিসটাকে এরকম ভাবে বলা যেতে পারে। আমরা দেখেছি যে আহ, তোমার ভেক্টর পড়ার সময়, হ্যাঁ ভেক্টর পড়ার সময় একটু যদি মনে করে দেখো, যে ধরো তোমার দুটো রোটেটিং ফ্রেম রয়েছে, তোমরা যখন ভেক্টর করেছো দুটো রোটেটিং ফ্রেম আছে, হ্যাঁ একটা হচ্ছে এক্স ওয়াই জেড, আরেকটা ফ্রেমকে তুমি ডেসক্রাইব করছো বাই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। একটা ফ্রেমের রেসপেক্টে আরেকটা ফ্রেম রোটেট করছে। ওকে, তাহলে আমরা দেখেছি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমকে এক্স ওয়াই জেড এদের সাথে রিলেট করা যায় উইথ দি হেল্প অফ এ রোটেশন ম্যাট্রিক্স। মনে পড়ছে? একদম সিম্পলেস্ট যে কনফিগারেশন সেইটা যদি ধরো, ধরো এস আর এস প্রাইম এই দুটো ফ্রেম, তাদের যে কমন জেড অ্যাক্সিস, সেই জেড অ্যাক্সিস বরাবর জেড অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে। এক্স ওয়াই জেড এস প্রাইম, আর এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এটা হচ্ছে এস প্রাইম ফ্রেম। এদের জেড জেড প্রাইম অ্যাক্সিসটা কমন। এদের যে কমন জেড জেড প্রাইম অ্যাক্সিস রয়েছে তার অ্যাবাউটে রোটেশন হলো বাই সাম অ্যাঙ্গেল থিটা। মনে আছে কিভাবে লিখেছিলে? এক্স প্রাইম সমান লিখেছিলে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, ওয়াই প্রাইম সমান কি লিখেছিলে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এন্ড জেড প্রাইম ইকালস টু জেড। এবার সেই জিনিসটা কি তোমরা ম্যাট্রিক্স ফর্মে কিভাবে রিপ্রেজেন্ট করেছিলে? যারা আমার কাছে সেমিস্টার ওয়ানে পড়েছো তোমাদেরকে আমি রোটেশন ম্যাট্রিক্স পড়িয়েছিলাম, মনে করে দেখো। হুম, দেখবে যে এক্স ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম সমান একটা রোটেশন ম্যাট্রিক্স ছিল কস থিটা সাইন থিটা জিরো মাইনাস সাইন থিটা কস থিটা জিরো 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 ওয়ান ইন্টু এক্স ওয়াই জেড, রাইট? এই যে তোমার 3 বাই 3 ম্যাট্রিক্সটা, সেটা রোটেশন ম্যাট্রিক্স, এই আমরা দেখিয়েছিলাম যে এটা তোমার অর্থোগোনাল ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে বলেছিলাম। তাহলে তুমি যখন এমনি কনভেনশনাল ভেক্টরের কথা কনসিডার করছো, সেই ভেক্টরের কি বেসিক্যালি তিনটে কম্পোনেন্ট রয়েছে। আমরা একটা এক্সাম্পল হিসাবে বললাম যে তোমার দুটো যদি ফ্রেম থাকে, তাদের কমন জেড অ্যাক্সিস বরাবর জেড অ্যাক্সিসের অ্যাবাউটে যদি রোটেট করে, তাহলে এই ভেক্টর গুলোকে, পজিশন ভেক্টর গুলোকে আমরা রোটেশন ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এইখানে আমরা কি দেখলাম? এইখানে দেখলাম যে দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ মোশন রয়েছে। আরেকটা জিনিস দেখলাম যে পজিশন এবং টাইম ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টার রিলেটেড। সেই জন্য টাইমটাকে আলাদা করে ট্রিট করার উপায় নেই, একসাথে ট্রিট করতে হবে। এটা একটা তাহলে কনভেনিয়েন্ট ওয়ে যে আমরা এইরকম ফোর ভেক্টর নোটেশনে পজিশনটাকে বোঝাবো। হ্যাঁ, ফোর ভেক্টর নোটেশনে পজিশনটাকে বোঝাবো। বেসিক্যালি জিনিসটা হচ্ছে এইরকম, আমি একটু লিখছি, দেখো তোমরা লেখাটা দেখতে পাচ্ছ কিনা। আহ, জিনিসটা বেসিক্যালি এইরকম, আমি এখানে যে ফোর ভেক্টরটার কথা বলতে চাইছি সেটাকে যদি সে এরকম ভাবে লিখি, এরকম ভাবে যদি লিখি, একটু বড় করে দেখাই আমি। এক্স মিউ, এইটা নাথিং বাট দিস এক্স জিরো আর ভেক্টর আর। ঠিক আছে, জিনিসটা এইরকম না, এক্স জিরো ভেক্টর আর। এখানে এক্স জিরোটা ইজ বেসিক্যালি সিটি, এক্স জিরোটা বেসিক্যালি সিটি ভেক্টর আর। এই আর এর কি তিনটে কম্পোনেন্ট, আমরা যেটাকে সাধারণভাবে ভেক্টর বলে এতদিন পড়ে এসেছি, সেই ভেক্টরটা বেসিক্যালি এই আর ভেক্টর এক্স ওয়াই জেড তিনটে কম্পোনেন্ট।
এর পাশাপাশি আরেকটা কম্পোনেন্ট, ফোর্থ কম্পোনেন্ট সিটি, এইটাকে সাথে নিয়ে ইন্টার সেটটাকে এরকম এক্স মিউ এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। তো এক্স মিউ রিপ্রেজেন্টস এ ফোর ভেক্টর। এক্স মিউটা তাহলে একটা ফোর ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। ওকে, বোঝা গেছে? এরপর যদি আমরা ইনভার্স ট্রান্সফরমেশনটার কথা বলি, আমরা আগের স্লাইডে যেটা দেখিয়ে এলাম সেটাতে কি দেখালাম, যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম এইটাকে কিভাবে এক্স ওয়াই জেড টি এদের টার্মে লেখা যায়, এক্স মিউ প্রাইমটাকে কিভাবে এক্স মিউ এর টার্মে লেখা যায় সেইটা আমরা দেখালাম। উল্টোটাও করা যেতে পারতো, ইনভার্স ট্রান্সফরমেশনটা করতে পারতাম, অর্থাৎ এক্স মিউটাকে আমরা এক্স মিউ প্রাইমের টার্মে রিপ্রেজেন্ট করতে পারতাম। সো হাউ ক্যান দ্যাট বি ডান? You recall the common form that you are acquainted with. দেখেছো যে তোমার ইনভার্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে জিনিসটা এরকম হয়, কিছুই নয়, জাস্ট আমরা মাইনাস সাইনটাকে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এটাই আর কি। বিকজ এস এর রেসপেক্টে এস প্রাইম ফ্রেমের ভেলোসিটিটা যদি ফরওয়ার্ড ডিরেকশনে হয় প্লাস ভি ধরি, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এস ফ্রেমের ভেলোসিটিটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে হবে, দ্যাট ইজ ভিটাকে আমরা রিপ্লেস করতে পারি বাই মাইনাস ভি। এবার এই জিনিসটাকে যদি টেনশন নোটেশনে লেখা হয় কিরকম হবে, সিটিটা কি বললাম, সিটিটা বেসিক্যালি এক্স জিরো, সিটি প্রাইমটা কি বললাম এক্স জিরো প্রাইম, আর এক্স প্রাইমটা কি বললাম এক্স ওয়ান প্রাইম। দেখো যদি আমরা ফোর ভেক্টর নোটেশনে লিখি লরেন্স ট্রান্সফরমেশনটাকে এরকম ভাবে লিখতে পারি, তাহলে এটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে লেখা হয় কিরকম হবে, ম্যাট্রিক্স ফর্মে লিখলে এরকম হবে। এখানে তোমার পজিশন ফোর ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো এস ফ্রেমের রেসপেক্টে দেখছি এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এইটাকে একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। আইডেন্টিক্যাল প্যারামিটার এক্স জিরো প্রাইম এক্স ওয়ান প্রাইম এক্স টু প্রাইম এক্স থ্রি প্রাইম এইগুলোকে আরেকটা কলাম ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। বাকি যেটা দেখতে পাচ্ছ সেটা বেসিক্যালি লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। কেউ বোধহয় কিছু মেসেজ করছো দেখছি আমি, কি নিরুপমা কিছু বলতে চাইছো? হ্যালো? স্যার আমার এখানে একটা স্লাইডই চলছে, মানে আপনি কি পরের স্লাইডে গেছেন? মানে আমার হ্যাঁ, পুরোনো স্লাইডটাই দেখাচ্ছে সেকেন্ড বাবা। সেকেন্ড স্লাইডে আমি গেছি, দেখতে পাচ্ছ বাকিরা? সেকেন্ড সেকেন্ড হ্যাঁ স্যার স্লাইডে আমি দেখা গেছি। যাচ্ছে। হ্যাঁ, সেকেন্ড স্লাইডে গেছি আর কি। হ্যাঁ, দেখো এখানে আমরা লোরেন্স ট্রান্সফরমেশনটাকেই বেসিক্যালি লিখেছি, কিন্তু এটা বেসিক্যালি তোমার ইনভার্স ট্রান্সফরমেশন বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এবার এইটাকে যদি আমরা আগের মতো টেনশন নোটেশনে লিখি কিরকম ভাবে লিখবো, বাম দিকটা কি হবে, বাম দিকটা হবে এক্স মিউ, ডান দিকে কি হবে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই এক্স মিউ, এই জিনিসটা। এখন এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এইটা নাথিং বাট দি ইনভার্স ম্যাট্রিক্স। আমরা আগে যে ল্যামডা মিউ নিউটা দেখিয়ে এলাম, আগের স্লাইডে আমরা যে ল্যামডা মিউ নিউ লোরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা দেখিয়ে এলাম, তার যদি ইনভার্স নাও তাহলেই তুমি এই ম্যাট্রিক্সটা পেয়ে যাবে। সেই জন্য জিনিসটাকে এরকম ভাবে লেখা হয়েছে ল্যামডা ইনভার্স মিউ নিউ। ল্যামডা বা অন্যভাবেও লেখা যেতে পারতো ল্যামডা ইনভার্স মিউ নিউ আর কি, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা ইনভার্স নিয়ে জিনিসটাকে লেখা হয়েছে একদম একই রকম। তাহলে এরকম ভাবে আমরা পজিশন ফোর ভেক্টরটাকে এক্সপ্লেন করতে পারলাম। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার এখানে মিউতে প্রাইম হলো কেন? কোনটা বলো? একবার রিভার্স ট্রান্সফরমেশন। আচ্ছা, এখানটা টাইপিং এরর, এইটা টাইপিং এরর, এইটা এরর ভুল হয়েছে, এইটায় প্রাইম হবে না। আর স্যার ডান দিকে ওটা নিউ এর প্রাইম হবে তো নিউতে? হ্যাঁ হ্যাঁ, ওই মানে পুরো জিনিসটাই আসলে হয়ে গেছে। দাঁড়াও, পয়েন্ট আউট করলে যখন করে দিই, আমি আসলে কালকে রাতে বসেছিলাম আর কি লিখতে, এবং প্রায় ঘন্টা তিনেক লাগলো আর কি পুরোটা কমপ্লিট করতে। আজকে সকালেও কিছুটা সময় নিতে হলো। এইটা আর এইখানটায় তাহলে একটা প্রাইম হবে, রাইট? এবার ঠিক আছে নাকি? হ্যাঁ। ওকে ওকে, চলো। তো এটাই এরপরে তাহলে আমরা ফোর ভেক্টরটাকে ফর্মালি ইন্ট্রোডিউস করবো। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বলে এলাম সেটা বেসিক্যালি কি পজিশন ফোর ভেক্টরের কথা বলে এলাম। ভেক্টরটা যেমন একটা জেনারেল কনসেপ্ট, ভেক্টর আমরা যখন সেমিস্টার ওয়ানে পড়ে এসেছি বা আমি পড়ে এসেছি দেখে এসেছি, ভেক্টরটা কি একটা জেনারেল কনসেপ্ট। আমরা পজিশন ভেক্টরের কথা পড়ে এসেছি, ভেলোসিটি ভেক্টরের কথা পড়ে এসেছি, মোমেন্টাম ভেক্টর, ফোর্স ভেক্টর, অ্যাক্সিলারেশন ভেক্টর, এরকম প্রচুর ভেক্টরের কথা পড়ে এসেছি।
সেখানে সব জায়গাতেই দেখেছি যে ভেক্টর গুলো তিনটে কম্পোনেন্ট রয়েছে। এখন আমরা যেটা দেখলাম প্রথমেই সেটা কি দেখলাম, পজিশন ফোর ভেক্টর, অর্থাৎ এই চারটে কম্পোনেন্ট দিয়ে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায়, সেটাই ফোর ভেক্টর। তাহলে উই ক্যান টক অ্যাবাউট আদার ফোর ভেক্টরস, we can talk about velocity four vector, we can talk about momentum four vectors, we can talk about acceleration four vectors, force four vectors। এরকম প্রচুর ফোর ভেক্টর দিয়ে বোঝাতে পারি আর কি। প্রত্যেকটা কেসেই তাহলে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা চারটে কম্পোনেন্ট থাকবে। তাহলে হুইচ ডিফাইন্স এ ফোর ভেক্টর, একটা ফোর ভেক্টরের জেনারেল ডেফিনিশন কি? হিয়ার ইট ইজ, a four vector is basically a set of four components. A four vector is basically a set of four components which transform in the same manner as the position four vectors transforms under generalized Lorentz transformation. পজিশন ফোর ভেক্টর গুলো জেনারেলাইজড লোরেন্স ট্রান্সফরমেশনের আন্ডারে যেমন ভাবে ট্রান্সফর্ম হয়েছে, যদি আমরা চারটে কম্পোনেন্টের এইরকম কোনো সেট পাই যেটা একইভাবে ট্রান্সফর্ম করে, তাহলে সেটা কি আমরা ফোর ভেক্টর বলবো। অর্থাৎ তুমি চারটে কম্পোনেন্ট নিয়ে যে কোনো একটা ফোর ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারো না। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এই চারটে কম্পোনেন্ট পজিশন গুলো যেমন লোরেন্স ট্রান্সফরমেশন এর আন্ডারে ট্রান্সফর্ম করে, এই চারটে কম্পোনেন্টকে কিন্তু ঠিক একই রকম ভাবে ট্রান্সফর্ম করতে হবে, তবেই সেটাকে আমরা ফোর ভেক্টর বলবো। তাহলে এই ডেফিনিশনটাকে যদি আমরা এগ্রি করি, we can define a four vector a mu or a nu by this relation. a mu এটা তাহলে ফোর ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে যদি a mu প্রাইম সমান এই জিনিসটা হয়, যেখানে ল্যামডা মিউ নিউ ইজ বেসিক্যালি দি Lorentz transformation matrix. Okay, for a particular case of a transformation along x axis, যদি আমরা ধরে নিই যে x axis বরাবর ট্রান্সফরমেশনটা হচ্ছে, অর্থাৎ যে দুটো ফ্রেমের রেসপেক্টে তুমি ওই চারটে কম্পোনেন্টকে ডেসক্রাইব করতে চাইছো, সেই দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ ভেলোসিটি যদি সাম ভি হয় অ্যালং দি এক্স অ্যাক্সিস, তাহলে এইটাকে স্পেল আউট করতে পারি। প্রথম কম্পোনেন্টটাকে কি লিখবো মনে করে দেখো, এ জিরো প্রাইম সমান গামা ইন্টু এ জিরো মাইনাস বিটা এ ওয়ান প্রাইম সমান গামা ইন্টু এ ওয়ান মাইনাস বিটা এ জিরো, এ টু প্রাইম সমান এ টু, এ থ্রি প্রাইম সমান এ থ্রি। দেখো ঠিক যে জিনিসটা আমরা একদম ফার্স্ট স্লাইডে ডিসকাস করে এলাম পজিশন ফোর ভেক্টর গুলোর জন্য, পজিশন ফোর ভেক্টর গুলোর জন্য যে জিনিসটা আমরা ফার্স্ট স্লাইডে ডেসক্রাইব করে এলাম, একদম একই রকম ভাবে ট্রান্সফরমেশনটা হচ্ছে, তাই না? দেখো ট্রান্সফরমেশনটা একদম একই রকম ভাবে হচ্ছে। এখানে বাম দিকে যেটা দেখালাম আমি, সেটা কি বেসিক্যালি পজিশন ফোর ভেক্টর গুলো কিভাবে লোরেন্স ট্রান্সফরমেশনের আন্ডারে ট্রান্সফর্ম হয়। এখন অন্য যে কোনো একটা মানে সেট অফ ফোর কম্পোনেন্টস এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি, এই চারটে কম্পোনেন্টের সেটকেও আমরা একটা ফোর ভেক্টর বলতে পারি যদি এই ফোর ভেক্টর গুলো লোরেন্স ট্রান্সফরমেশনের আন্ডারে একই রকম ভাবে ট্রান্সফর্ম হয়। এটাই হচ্ছে ডেফিনিশন অফ ফোর ভেক্টর। পরিষ্কার ডেফিনিশনটা? ফোর ভেক্টরের ডেফিনিশন পরিষ্কার? কোনো প্রশ্ন? ঠিক আছে তো নাকি? সরাট পারছো ফলো করতে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট এই যেটা কোয়েশ্চেন করলে তখন সেই কনটেক্সটে আসছি আমি। কোভ্যারিয়েন্ট এন্ড কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরস, এই ভেক্টর গুলোকে কিভাবে ডিনোট করা হয়। হ্যাঁ, এইরকম দুটো কনভেনশন রয়েছে, একটা হচ্ছে কোভ্যারিয়েন্ট কনভেনশন আর একটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। কোভ্যারিয়েন্ট ভেক্টর বলতে বোঝায় এইরকম, যেখানে তোমার এই ল্যাটিন ইন্ডেক্সটাকে গ্রিক ইন্ডেক্সটাকে তোমার সাবস্ক্রিপ্ট হিসাবে দেখানো হয়। হ্যাঁ, এ মিউ ইকুয়ালস টু এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি। অন দি আদার হ্যান্ড আমি যদি কন্ট্রাভেরিয়েন্ট নোটেশনে লিখি, ফোর ভেক্টরকে যদি কন্ট্রাভেরিয়েন্ট নোটেশনে লিখি, তাহলে এই ইন্ডেক্সটা আই মিন গ্রিক লেটারটাকে সুপারস্ক্রিপ্ট ফর্মে রিপ্রেজেন্ট করা হয়, এ মিউ ইকুয়ালস টু এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি। এমনিতে দুটোর মধ্যে বিশেষ কিছু তফাৎ নেই। এখানে যে তোমার এ ওয়ান এ টু এ থ্রি এই কম্পোনেন্ট গুলোর কোন রকম চেঞ্জ হয় না, শুধুমাত্র যে এ কম্পোনেন্টটা টেম্পোরাল কম্পোনেন্টটা ফার্স্ট কম্পোনেন্টটা সেইটার একটা তোমার নেগেটিভ সাইন অ্যাপিয়ার করে। হ্যাঁ, আমি যদি এই কোভেরিয়েন্ট নোটেশনে এই চারটে কম্পোনেন্টকে লিখতাম আর একই জিনিসকে যদি কন্ট্রাভেরিয়েন্ট নোটেশনে লিখতাম, তাহলে কোন জায়গাটা চেঞ্জ আসতো, এই যে এ জিরোটা মাইনাস এ জিরোর সাথে সমান হতো। আমি আবার বলছি, একটা মানে সেট অফ ফোর কম্পোনেন্টস মানে ফোর ভেক্টরকে
ফোর ভেক্টরকে আমরা কোভেরিয়েন্ট ফর্মে লিখি বা কন্ট্রাভেরিয়েন্ট ফর্মে লিখি, যাই লিখি না কেন তফাৎটা হচ্ছে এইটাই, জিরোর যে কম্পোনেন্টটা সেই জায়গাটাতে একটা নেগেটিভ সাইন আসে। এটাই তোমার গ্রিফিথসের ভাষায় যদি বলতে হয় যে আপার ইন্ডিসেস ডেজিগনেট কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরস, লোয়ার ইন্ডিসেস আর দি কোভেরিয়েন্ট ভেক্টরস, রেজিং অর লোয়ারিং দ্য টেম্পোরাল ইন্ডেক্স। এই যে জিরো কম্পোনেন্টটা বলছি না, ফার্স্ট কম্পোনেন্ট মানে এক্স জিরো বা এ জিরো দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করছি, এটা বেসিক্যালি টেম্পোরাল এই আর কি ইন্ডেক্স বলা হয়। তো এই টেম্পোরাল ইন্ডেক্সটাকে যদি আমরা রেজ করি বা লোয়ার করি, অর্থাৎ সাবস্ক্রিপ্ট ফর্মে লিখি বা সুপারস্ক্রিপ্ট ফর্মে লিখি, দ্যাট উড কস্ট এ মাইনাস সাইন। এখানে যেমনটা দেখানো হয়েছে এ জিরো সমান মাইনাস এ জিরো। রেজিং অর লোয়ারিং দ্য স্পেশাল ইন্ডেক্স মানে বাকি তিনটে ইন্ডেক্স 1 2 3, এই 1 2 3 এই স্পেশাল ইন্ডেক্স গুলোকে যদি ইন্টারচেঞ্জ করি দ্যাট উড কস্ট নাথিং, তাতে করে কিছু চেঞ্জ হবে না। A1 A2 A3 এইগুলো একই রকম থাকবে, তো ভেরিয়েন্ট নোটেশনই লেখা হোক কন্ট্রাভেরিয়েন্ট নোটেশনই লেখা হোক। We can define the scalar product of two four vectors. দুটো ফোর ভেক্টরের স্কেলার প্রোডাক্টকে আমরা কিভাবে লিখবো? দুটো ফোর ভেক্টরের স্কেলার প্রোডাক্টকে এরকম ফর্মে লেখা হয়। হ্যাঁ, এই যে এ মিউ বি মিউ, এ মিউটা একটা ফোর ভেক্টর, এ মিউটা একটা ফোর ভেক্টর, আর বি মিউটা হচ্ছে একটা ফোর ভেক্টর। এ মিউ একটা ফোর ভেক্টর, বি মিউ একটা ফোর ভেক্টর। এখানে মিউ এর উপর সাম করা হয়েছে, অর্থাৎ চারটে কম্পোনেন্টকেই নেওয়া হয়েছে, 0 1 2 3, টেম্পোরাল ইন্ডেক্স 0 আর স্পেশাল ইন্ডেক্স 1 2 3 প্রত্যেকটাই নেওয়া হয়েছে, নিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। এখন যেহেতু দেখতে পাচ্ছি এখানে তোমার একই ইন্ডেক্স রয়েছে, এইরকম রিপিটিং ইন্ডেক্স যদি থাকে তাহলে এই সামেশন কনভেনশনটাকে তুলে দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা একটা শর্ট হ্যান্ড নোটেশন বলতে পারো। whenever there is রিপিটেড ইন্ডেক্স, এরকম ভাবে যদি রিপিটেড ইন্ডেক্স থাকে তাহলে এই সামেশনটাকে আমরা তুলে দিতে পারি, দিয়ে এরকম ভাবে লিখতে পারি। বাই ডিফল্ট এ মিউ বি মিউ এই জিনিসটা বোঝাচ্ছে যে তোমার এখানে মিউ এর উপরে সাম করা রয়েছে, মিউ এর যতগুলো ভ্যালু পসিবল ততগুলো ভ্যালু পর্যন্ত সামটা করা রয়েছে। এইটা একটা পার্টিকুলার কনভেনশন ফিজিক্সে ইউজ করা হয়, এইটাকে আমরা আইনস্টাইন সামেশন কনভেনশন বলে থাকি। হ্যাঁ, এটাকে আইনস্টাইন সামেশন কনভেনশন বলা হয়, এ মিউ বি মিউ, এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু দিস এ মিউ বি মিউ সমান এ মিউ বি মিউ। এখানে যেভাবে লেখা হয়েছে দুটো একই রকম। এ মিউটাকে আমি কোভেরিয়েন্ট ফর্মে লিখলাম, বি মিউটাকে কন্ট্রাভেরিয়েন্ট ফর্মে লিখলাম, অথবা এ মিউটাকে আমি কন্ট্রাভেরিয়েন্ট ফর্মে লিখলাম, বি মিউটাকে কোভেরিয়েন্ট ফর্মে লিখলাম। যাই হোক না কেন, দি প্রোডাক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দিস। এই প্রোডাক্টটাকে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি, মাইনাস এ জিরো বি জিরো ইন্টু মাইনাস এ জিরো বি জিরো প্লাস এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। এই জায়গাটা দেখতে পাচ্ছ নর্মাল যে ভেক্টর প্রোডাক্ট স্কেলার প্রোডাক্ট শিখে এসেছো সেই রকম, দুটো ভেক্টরের থ্রি কম্পোনেন্ট ভেক্টরের যে স্কেলার প্রোডাক্ট সেই রকম, এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড সেই রকম। হ্যাঁ, ফোর্থ কম্পোনেন্ট যেটা টেম্পোরাল কম্পোনেন্ট যেটা সেটা ডিফারেন্ট, দেয়ার ইজ এ নেগেটিভ সাইন মাইনাস এ জিরো বি জিরো প্লাস এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। কেন নেগেটিভ সাইন আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এইখানে দেখো তোমার এই যে বি মিউটা বেসিক্যালি কোন নোটেশনে রয়েছে? বি মিউটা তোমার কোভেরিয়েন্ট নোটেশনে রয়েছে, হোয়ারএজ বি জিরোটা কোন নোটেশনে লেখা হয়েছে? কন্ট্রাভেরিয়েন্ট নোটেশনে লেখা হয়েছে। কি বললাম, সেখানে তাহলে একটা নেগেটিভ সাইন অ্যাপিয়ার করবে। এ মিউ এর টেম্পোরাল ইন্ডেক্সটা যদি আমরা বলি এ জিরো, বি মিউ এর টেম্পোরাল ইন্ডেক্সটা কত হবে? বি সাবস্ক্রিপ্ট জিরো। সেটাকে যদি সুপারস্ক্রিপ্ট ফর্মে লিখতে হয় কি হবে? মাইনাস বি জিরো, এইরকম হবে। সেই জন্য এখানে একটা নেগেটিভ সাইন এসেছে। ওই একই কারণে যদি তুমি এই ডেফিনিশনটি ইউজ করতে তাহলেও একই কথাই বলতে পারতে। হ্যাঁ, এও যদি সুপারস্ক্রিপ্ট ফর্মে লেখো তাহলে তুমি জিরো কম্পোনেন্টটা লিখতে পারো এ জিরো, এর যে জিরো কম্পোনেন্ট মানে টেম্পোরাল ইন্ডেক্স দিয়ে যদি লেখো সেটা কি? বি জিরো। এ জিরোটাকে আমরা যদি ওই কন্ট্রাভেরিয়েন্ট নোটেশনে লিখি সেখানে কি একটা মাইনাস সাইন আসবে। কাজে এই দুটো জিনিসের যে স্কেলার প্রোডাক্ট সেটা হচ্ছে মাইনাস এ জিরো বি জিরো প্লাস এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। ওকে, এটাই হচ্ছে স্কেলার প্রোডাক্ট অফ টু ফোর ভেক্টরস। এবার তাহলে এই জিনিসটা এর ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখো তো, পজিশন ফোর ভেক্টরের জন্য অ্যাপ্লাই করে দেখো। যদি এ আর বি দুটোই যদি তোমার
একে রিপ্রেজেন্ট করে। এ আর বি যদি দুটোই তোমার পজিশন 4 ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই স্কেলার প্রোডাক্টটা কত হবে? এক্স মিউ একটা তোমার কোভেরিয়েন্ট ফর্মে আছে আর একটা কন্ট্রাভেরিয়েন্ট ফর্মে রয়েছে। এদের প্রোডাক্টটাকে লিখে দেখো, এখানে বুঝতে পারছো আইনস্টাইন সামেশন কনভেনশন অ্যাপ্লাই করা হয়েছে, আমরা সামেশনটাকে তুলে দিয়েছি, দিয়ে যদি এই ফর্মুলায় ফেলে দিই কি হবে? a0 b0 দুটো তো একই রকম, এক্ষেত্রে a0 b0 বলতে কি x0, a1 b1 বলতে x1, a2 b2 বলতে x2, a3 b3 বলতে x3 হয়েছে। x0 আমরা দেখে এসেছি যে পজিশন 4 ভেক্টরের যে কম্পোনেন্ট, টেম্পোরাল কম্পোনেন্ট যেটা, সেইটা কি হয়? সেইটা বেসিক্যালি সিটি। তাহলে প্রথম টার্মটা থেকে কি পাবো? মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার। পরের টার্মগুলো থেকে কি পাবো? বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। পজিশন 4 ভেক্টর গুলোর জন্য যদি আমরা স্কেলার প্রোডাক্ট করি তাহলে এইরকম একটা জিনিস পাওয়া যাবে। তোমরা দেখে এসেছো এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা বেসিক্যালি লোরেঞ্জ ইনভেরিয়েন্ট না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার, এই জিনিসটা ইমেন্স ইনভেরিয়েন্ট আন্ডার লোরেঞ্জ ট্রান্সফরমেশন। অর্থাৎ আমি যদি এরকম ভাবে না লিখে এক্স মিউ প্রাইম করে লিখতাম, তাহলেও কিন্তু ভ্যালুটা একই রকম পেতাম। ভ্যালুটা ইনসিডেন্টালি যেটা হতো সেটা মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার প্লাস এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার। আমরা দেখে এসেছি লোরেঞ্জ ট্রান্সফরমেশন থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইজ সেম এজ x prime square plus y prime square plus z prime square minus c square t prime square। হয়েছে? বোঝা গেল স্কেলার প্রোডাক্টটা বলতে কি বলতে চাইলাম? বোঝা গেল? হ্যাঁ স্যার। তোমরা নিজেরা একটু ভেবে দেখো যে দুটো ভেক্টর কি যদি কোভেরিয়েন্ট ফর্মে লিখতাম তাহলে স্কেলার প্রোডাক্টটা কেমন হতো, বা দুটো ভেক্টর কি যদি কন্ট্রাভেরিয়েন্ট ফর্মে লিখতাম তাহলে প্রোডাক্টটা কেমন হতো। ঠিক আছে, মিউটা যদি দুটো ক্ষেত্রেই এ বি দুটো ক্ষেত্রেই মিউটা যদি তোমার সুপারস্ক্রিপ্ট হিসেবে থাকতো তাহলে প্রোডাক্টটা কেমন হতো, দুটো ক্ষেত্রেই যদি জিনিসটা সাবস্ক্রিপ্ট ফর্মে থাকতো তাহলে কেমন হতো। ওকে, নাও let us define invariant interval। ইনভেরিয়েন্ট ইন্টারভাল বলতে কি বোঝায়? আমরা স্পেস টাইম ইন্টারভাল আগে দেখে এসেছি যে স্পেস টাইম ইন্টারভালটা রিমেন্স আনঅল্টার্ড। আগের দিনকে যখন আমরা স্পেস লাইক ইন্টারভাল, টাইম লাইক ইন্টারভাল ডিসকাস করছিলাম সেখানে এটা বলাই হয়েছে। দেখিয়েছিলাম যে তোমার সি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার, এই যে জিনিসটা এইটা ইনভেরিয়েন্ট থাকে আন্ডার লোরেন্জ ট্রান্সফরমেশন। তো আমরা এখানে এই জিনিসটা কি 4 ভেক্টর নোটেশনে দেখতে চাইছি। ধরা যাক কোন একটা ইভেন্ট, সে এস ফ্রেমই আমি আছি, এস ফ্রেমের রেসপেক্টে দুটো ইভেন্টকে ডেসক্রাইব করছি। হ্যাঁ, প্রথম ইভেন্টটাকে এ দিয়ে ডিনোট করা হয়েছে। ইভেন্ট এ ইজ ডেসক্রাইবড ইন 4 ভেক্টর নোটেশন। এ ইভেন্টটাকে 4 ভেক্টর নোটেশনে এইভাবে ডিফাইন করা হয়েছে। আর আরেকটা ইভেন্ট বি, একই ফ্রেমে আরেকটা ইভেন্ট বি কে এইরকম এক্স মিউ বি এইরকম নোটেশনে ডিফাইন করা হয়েছে। তাহলে এই দুটোর মধ্যে ইন্টারভ্যালটা কত? ডিসপ্লেসমেন্ট 4 ভেক্টরটা কত? ডিসপ্লেসমেন্ট 4 ভেক্টর হচ্ছে এই দুটো ডিফারেন্স, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হচ্ছে এই দুটো 4 ভেক্টরের ডিফারেন্স। এবার ইন্টারভ্যালটা তাহলে কত হবে? ইন্টারভ্যাল যদি বের করতে চাই বেসিক্যালি এর ম্যাগনিটিউড করতে হয়। সোজা কথায় আমরা কি করতে পারি? ডেল এক্স মিউ, এই ভেক্টরটা যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা পেলাম এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটার সাথে এই ভেক্টরটারই আমরা স্কেলার প্রোডাক্ট নিতে পারি, সেটাই ইন্টারভ্যালকে ডিফাইন করবে। হ্যাঁ, ইনভেরিয়েন্ট ইন্টারভাল is defined as del x mu একটা কোভেরিয়েন্ট নোটেশনে আর একটা কন্ট্রাভেরিয়েন্ট নোটেশন দেখতে পাচ্ছ। যদি লেখা হয় এটাকে স্পেল আউট করো, del x দেখেছো যে তোমরা, এইটা হচ্ছে ডেফিনিশন। এটা ডেফিনিশন, এখানে a0 বা b0 বলতে বেসিক্যালি del x0 কে বোঝানো হচ্ছে, a1 বা b1 বলতে del x1, a2 b2 কে বলতে del x2, a3 b3 বলতে del x3 কে রিপ্রেজেন্ট করা হয়েছে। কাজে ইন্টারভ্যালটাকে যদি আমরা ডিফাইন করি ইট উইল বি লাইক দিস, মাইনাস del x0 হোল স্কয়ার প্লাস del x1 হোল স্কয়ার প্লাস del x2 হোল স্কয়ার প্লাস del x3 হোল স্কয়ার। এখন এই del x0 হোল স্কয়ার এটা নাথিং বাট c স্কয়ার t স্কয়ার। আমরা যদি ধরে নিই যে তোমার টাইম ইন্টারভ্যালটা হচ্ছে t, টাইম ইন্টারভ্যালটা t, ধরো তোমার একটা হচ্ছে 0, হ্যাঁ প্রত্যেকটাই 0, তাহলে এটা কি রকম হতো? আজ স্লাইডে আমরা দেখিয়ে এলাম মাইনাস সি স্কয়ার টি স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তো সেটাকে এরকম ফর্মে লেখা হয়েছে মাইনাস সি স্কয়ার টি স্কয়ার প্লাস টি স্কয়ার। এটাই বেসিক্যালি তাহলে ইনভেরিয়েন্ট ইন্টারভালকে রিপ্রেজেন্ট করছে। এটা আমরা দেখতে এসেছি আগেও স্লাইডেও বললাম দ্যাট রিপ্রেজেন্টস এ লোরেঞ্জ ইনভেরিয়েন্ট ইন্টারভাল।
এটা লোরেঞ্জ ইনভেরিয়েন্ট একটা ইন্টারভালকে রিপ্রেজেন্ট করছে। আমরা আগের দিনকে ডিসকাস করছিলাম না যে তোমার টাইম লাইক, স্পেস লাইক বা লাইক টু লাইক ইন্টারভাল বলতে কি বোঝায়। এখানে দেখো আইটা যদি লেস দেন জিরো হয়, আইটা যদি লেস দেন জিরো হয় তাহলে সেই ইন্টারভালটাকে আমরা টাইম লাইক ইন্টারভাল বলবো। অর্থাৎ সবসময় আমি একটা ডিফারেন্ট ফ্রেম পাবো যাতে করে এই দুটো ইভেন্ট একই জায়গাতে হবে কিন্তু ডিফারেন্ট টাইমে হবে। সেই অ্যাবসলিউট পাস্ট অ্যাবসলিউট প্রেজেন্টের যে কনসেপ্টটা বলছিলাম সেই জিনিসটা ভ্যালিড হবে। তাহলে i less than 0 represents the interval time like। যদি আইটা গ্রেটার দেন জিরো হয় তাহলে ইন্টারভালটা স্পেস লাইক ইন্টারভালকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ আমরা সবসময় এমন একটা ফ্রেম অফ রেফারেন্সের কথা ভাবতে পারবো যেখানে এই দুটো ইন্টারভাল উইল অকার সাইমালটেনিয়াসলি, ডিফারেন্ট স্পেসে হবে কিন্তু সাইমালটেনিয়াসলি হবে। তাহলে এই ইন্টারভালটাকে আমরা স্পেস লাইক ইন্টারভাল বলতে পারি আই গ্রেটার দেন জিরো হলে। আর যদি আই ইকালস টু জিরো হয়, i equals to 0 এই কথার অর্থ হচ্ছে লাইট লাইক ইন্টারভাল। ওকে, when two events are connected by a signal traveling at the speed of light, সেক্ষেত্রে সেই ইন্টারভালটাকে আমরা লাইট লাইক ইন্টারভাল বলবো। ওকে, কোনো প্রশ্ন এখান পর্যন্ত যতটুকু বললাম এইটা নিয়ে কোনো প্রশ্ন? স্যার, হ্যাঁ বলো। স্যার ইন্টারভালটা ওই ডেলেক্স নিউ ইনটু ডেলেক্স নিউ কেন হচ্ছে ওটা একবার বলবেন? এইটা ধরো তোমার একটা ডিসপ্লেসমেন্ট রয়েছে, হ্যাঁ, সেই ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড আমরা কি করে পাই? একটা ডিসপ্লেসমেন্ট আছে, সেই ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড কি করে পাই? ধরো তোমার একটা পার্টিকেল অরিজিনে ছিল 0 0 0 তে ছিল, আর কিছু সময় পরে এর পজিশনটা হয়েছে এক্স ওয়াই জেড। পজিশন ভেক্টরটাকে লিখছি আজ এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে কে। পরিষ্কার? তাহলে হোয়াট ইজ দি ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট? এটা কি বেসিক্যালি ম্যাগনিটিউড অফ আর, তাই না? ম্যাগনিটিউড অফ আর যেটা কিনা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেটা কিনা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়েছে। আবার এইটাকে দেখো এরকম ভাবে লিখতে পারতাম না, আর ডট আর টু দি পাওয়ার হাফ। হ্যাঁ, আর ডট আর টু দি পাওয়ার হাফ অর্থাৎ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। পারতাম এইভাবে লিখতে? হ্যাঁ, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম ভাবে লিখতে পারতাম। তো সেটাকে আমি স্কোয়ার রুটটা বাদ দিয়ে বলতে চাইছি আর কি। হ্যাঁ, ইন্টারভাল বলতে আমি স্কোয়ার রুটটাকে বাদ দিয়ে বলতে চাইছি। তাহলে দেখো এরকম ভাবে ডেল এক্স মিউ এর যে স্কেলার প্রোডাক্ট, এই ডিসপ্লেসমেন্ট ফোর ভেক্টর এর স্কেলার প্রোডাক্টটাই তোমার তাহলে ইন্টারভালকে রিপ্রেজেন্ট করবে। এখানে যে ভেক্টরটার কথা বলছি এটা তো ফোর ভেক্টর, কাজে এর মধ্যে স্পেস আর টাইম দুটোই একসাথে রয়েছে। তাহলে এইটার যদি আমরা ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করি, এইটা যদি ম্যাগনিটিউড ক্যালকুলেট করি তাহলে আমরা ইন্টারভাল পেয়ে যাব, দুটো ইভেন্টের মধ্যে ইন্টারভাল পেয়ে যাব। এবার সেই ইন্টারভালটা স্পেস লাইক কি টাইম লাইক কি লাইট লাইক সেটাকে আমরা অ্যানালাইজ করতে পারি ডিপেন্ডিং অন দি ভ্যালু অফ আই। আইটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এটাকে আমরা বলবো স্পেস লাইক ইন্টারভাল, যদি লেস দেন জিরো হয় তাহলে সেটাকে টাইম লাইক ইন্টারভাল বলবো, আর আইটা যদি জিরো হয় তাহলে সেটাকে লাইট লাইক ইন্টারভাল বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে। বেশ, এবার পরের এটাতে যাই, পরের টপিকটাতে যাই, প্রপার টাইম এন্ড প্রপার ভেলোসিটি। এখন প্রপার কথাটার মানে কি? এমনি সাধারণভাবে আমরা যে প্রপার বলি, প্রপার কথাটার মানে কি? ঠিক, তাই তো? প্রপার মানে কি? ঠিক। এখানে যে প্রপার কথাটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, এই ওয়ার্ডটা বেসিক্যালি একটা মিস ট্রান্সলেশন। গ্রিফিথস এটা খুব সুন্দরভাবে জিনিসটাকে বলা আছে। এটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ একটা ওয়ার্ড প্রপার এইখান থেকে নেওয়া হয়েছে। ফ্রেঞ্চ একটা ওয়ার্ড প্রপার এইখান থেকে নেওয়া হয়েছে। সেইটার স্পেলিংটা হচ্ছে PROPRE, PROPRE। এইটার মানে হচ্ছে ওন, নিজের। হ্যাঁ, নিজের ফ্রেম থেকে যদি দেখো টাইম ইন্টারভালটা কতটা হবে সেটা কি বেসিক্যালি প্রপার টাইম বলা হয়। এখানে একদম গ্রিফিথসের এতে যেটা বলা রয়েছে যে অ্যাজ ইউ প্রোগ্রেস অ্যালং ইওর ওয়ার্ল্ড লাইন, কোন একটা পার্টিকেলের ওয়ার্ল্ড লাইন বলতে কি বোঝায় সেটা আমরা দেখিয়েছি। তুমি ধরো মানে সেই পার্টিকেলটা আর কি, হ্যাঁ, তুমি তোমার সাথে একটা ক্লক রয়েছে,
your watch runs slow relative to a fixed inertial frame. একটা ফিক্সড ইনার্শিয়াল ফ্রেমের রেসপেক্টে তুমি যদি মুভ করতে থাকো তাহলে তোমার ক্লকটা রান স্লো, মানে স্লো রান করবে যদি অন্য একজন কেউ দেখতে থাকে। দি ডাইলেশন ফ্যাক্টর ইজ লার্জ অর স্মল ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর স্পিড, কতটা টাইমটা ডাইলেটেড হবে সেইটা ভি ভি এর উপরে ডিপেন্ড করবে। হুম, যদি এটা স্টেশনারি ক্লক হয় তাহলে কি হবে, while the stationary clock ticks off an interval dt, your watch only ticks off d tau। আমার সাথে যে ক্লকটা রয়েছে স্টেশনারি ক্লকটা কোনো একটা টাইম ইন্টারভ্যালকে যদি ডিটি শো করে, হ্যাঁ তোমার সাথে যে ক্লকটা রয়েছে সেই ক্লকটা কি দেখাবে, সেই ক্লকটা ওই ইন্টারভ্যালটাকে ডি টাও এইরকম দেখাবে, যেখানে ডি টাও ইজ সিম্পলি রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। ইউটা হচ্ছে ভেলোসিটি অফ দি পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, ইউ ইজ দ্য ভেলোসিটি অফ দি ক্লক উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। ঠিক আছে, তুমি ধরো একটা আমি ধরো একটা এতে রয়েছি, আমি এস ফ্রেমে রয়েছি, আমার রেসপেক্টে তুমি মুভ করছো, আমি আমি এস ফ্রেমে আছি, আমার ফ্রেমটা হচ্ছে এস ফ্রেম, আর তুমি একটা ক্লক নিয়ে মুভ করছো, তোমার রেসপেক্টে ক্লকটা রেস্টে রয়েছে, তোমার রেসপেক্টে ক্লকটা রেস্টে রয়েছে। ঠিক আছে, এখন মানে যদি আমি একটা স্টেশনারি ক্লক যদি ডিটি টাইমকে দেখায়, মানে এই ক্লকটা যদি আমার রেসপেক্টে থাকতো, ক্লকটা যদি আমার রেসপেক্টে রেস্টে থাকতো, এস ফ্রেমে যদি রেস্টে থাকতো, তাহলে এটাকে আমি কত দেখতাম, ডিটি দেখতাম। আর তুমি তোমার ফ্রেম থেকে কি দেখবে, তোমার ফ্রেম থেকে ইন্টারভ্যালটাকে দেখবে ডিটাও, যেখানে ডিটাও ইজ রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এই তোমার রেসপেক্টে যে ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালটা কি ইওর ওন ইন্টারভ্যাল, দি ইন্টারভ্যাল দ্যাট ইউ আর মেজারিং, এইটা কি বলা হয় প্রপার টাইম। এই জিনিসটাকে প্রপার টাইম বলা হয়, দি টাইম ইওর ওন ওয়াচ রেজিস্টার্স ইজ কল্ড দি প্রপার টাইম। একটা টাইম ইন্টারভাল তুমি যেভাবে মেজার করবে, যে ফ্রেমে থেকে মেজার করবে, সেই জিনিসটাই হচ্ছে প্রপার টাইম। এটা প্রপার কথাটার মানে হচ্ছে, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, প্রপার থেকে নেওয়া হয়েছে, যেটার মানে ওন। ইন সাম কেসেস টাও মে বি মোর রেলিভেন্ট অর ইউজফুল কোয়ান্টিটি দেন টি। কিছু ক্ষেত্রে কিন্তু তোমার এই টি স্টেশনারি ক্লকের থেকেও ওন ক্লক সেইটা মোর রেলিভেন্ট। For one thing, the proper time is obviously invariant, whereas ordinary time depends on the particular reference frame you have in mind. এখানে খুব সুন্দরভাবে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো। Imagine you are on a flight to Los Angeles and the pilot announces that plane speed is 4/5c. What precisely does he mean by the speed? স্পিড বলতে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, সে নিশ্চয়ই কোন একটা গ্রাউন্ড অবজারভারের রেসপেক্টে বলতে চাইছে। ওয়েল অফ কোর্স হি মিনস দি ডিসটেন্স ট্রাভেল পার ইউনিট টাইম। অ্যাজ এ ভেক্টর, জিনিসটাকে যদি আমরা ভেক্টর দিয়ে লিখি সেটা কেমন হবে, ডিএলডিটি। অ্যাজ এ ভেক্টর ইট উইল বি ডিএলডিটি। and since he presumably taking about the speed relative to ground, ন্যাচারালি যে পাইলট স্পিডটার কথা বলছে সাধারণভাবে সে কি গ্রাউন্ডের রেসপেক্টে বলতে চাইছে। both L and T are to be measured by the ground observer। এখানে তাহলে L আর T এই দুটোই কিন্তু গ্রাউন্ড অবজারভারের রেসপেক্টে মেজার করা হচ্ছে। আগের স্লাইডে যে আমরা ইউ ভেলোসিটিটাকে দেখালাম সেটাকে ডিফাইন করা হয়েছে অ্যাজ ddt of L। দ্যাটস দি ইম্পর্টেন্ট নাম্বার টু নো। এইটা তোমার দরকার কখন, ইফ ইউ আর কনসার্নড অ্যাবাউট বিং অন টাইম ফর এন অ্যাপয়েন্টমেন্ট ইন লস অ্যাঞ্জেলস। তোমার ধরো লস অ্যাঞ্জেলসে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেখানে তুমি অন টাইমে থাকতে চাও। হ্যাঁ, তাহলে এই তোমার কাছে এই যে স্পিডটা, সেই স্পিডটা তোমার ইম্পর্টেন্ট। বাট অন দি আদার হ্যান্ড, ইফ ইউ আর ওয়ান্ডারিং হোয়েদার ইউ উইল বি হাংরি অন অ্যারাইভাল, পৌঁছে গিয়ে তোমার খিদে পেয়ে যাবে কিনা সেইটাতে যদি তোমার জানতে ইচ্ছে করে, ইউ মাইট বি মোর ইন্টারেস্টেড ইন দি ডিস্টেন্স কভার পার ইউনিট প্রপার টাইম। তোমার রেসপেক্টে যে ইন্টারভ্যালটা তার রেসপেক্টে তুমি মেজার করবে। সেক্ষেত্রে আমরা ভেলোসিটিটাকে ডিফাইন করব কিভাবে, ভেলোসিটিটাকে ডিফাইন করবে ডিএল ডি টাও, ডি টাওটা বিইং দি প্রপার টাইম, দি টাইম দ্যাট ইউ আর মেজারিং, ইওর ওন টাইম। তোমার ক্লকটা যে টাইমটাকে রেকর্ড করছে সেটাই হচ্ছে বেসিক্যালি প্রপার টাইম। দি হাইব্রিড কোয়ান্টিটি, এইটা বেসিক্যালি হাইব্রিড কোয়ান্টিটি। এখানে যে ভেলোসিটিটাকে দেখানো হয়েছে ইটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়েছে ডিএলডিটি। খেয়াল করে দেখো, ডিএলটা কিন্তু গ্রাউন্ড অবজারভারের রেসপেক্টিভ মাপা হচ্ছে,
কিন্তু এই টাইম ডেরিভেটিভটা আমরা কিভাবে নিচ্ছি? টাইম ডেরিভেটিভটা নিচ্ছি আমি আমার ক্লকে বসে, আমার ক্লকের রেসপেক্টে নিচ্ছি। দি ডিস্টেন্স মেজার্ড অন দি গ্রাউন্ড ওভার টাইম মেজার্ড ইন দি এয়ারপ্লেন, এইটা কি বলা হচ্ছে? প্রপার ভেলোসিটি। হ্যাঁ, ফর কন্ট্রাস্ট আই উইল কল ইউ দি অর্ডিনারি ভেলোসিটি। আগে স্লাইডটাতে যে ইউটাকে ডিফাইন করা হলো, সেই ইউটা হচ্ছে অর্ডিনারি ভেলোসিটি। তুমি কেউ যদি গ্রাউন্ড ফ্রেমে থাকতো, কেউ যদি এস ফ্রেমে থাকতো, এস ফ্রেমে থাকলে সে ভেলোসিটিটাকে ডেসক্রাইব করতো অ্যাজ ইউ। অন দি আদার হ্যান্ড আমি যদি প্লেনে বসে আমার ভেলোসিটিটাকে মেজার করি, আমি সেই মেজারমেন্টটাকে কিভাবে রেকর্ড করতে পারি? ডিএল ডিটাও এইরকম ভাবে রেকর্ড করতে পারি। এইটাকে বলা হয় প্রপার ভেলোসিটি। ডিএল ডিটাও এটা বেসিক্যালি তাহলে একটা হাইব্রিড কোয়ান্টিটি, তার কারণ ডিস্টেন্সটাকে মেজার করা হচ্ছে গ্রাউন্ড ফ্রেমের রেসপেক্টে, এস ফ্রেমের রেসপেক্টে, ভাইরেজ টাইম ইন্টারভ্যালটাকে মেজার করা হচ্ছে ইন দি এয়ারপ্লেন। এটাই। তাহলে প্রপার ভেলোসিটিটাকে আমরা ডিফাইন করতে পারি অ্যাজ দিস। প্রপার ভেলোসিটিটাকে এরকম ভাবে লিখে ফেলা যেতে পারে, দেখো ডি টাও আগের স্লাইডে আমরা দেখিয়ে এলাম না, আগের স্লাইডে বললাম ডি টাও সমান 1 মাইনাস ইউ স্কয়ার বাই সি স্কয়ার রুট ইনটু ডিটি। এবার যদি আমরা প্রপার ভেলোসিটিটাকে ডিফাইন করি অ্যাজ ডিএল বিটাও, তাহলে ডিটাওটাকে রিপ্লেস করব বাই ওই ফ্যাক্টরটা 1 বাই রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইনটু ডিএল ডিটি। ডিএল ডিটি ইজ ইউ। তাহলে অর্ডিনারি ভেলোসিটি যদি ইউ হয়, প্রপার ভেলোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দিস। প্রপার ভেলোসিটিটাকে তাহলে এরকম ভাবে ডিফাইন করা যেতে পারে। এবার দেখো ভেলোসিটি ফোর ভেক্টর, ভেলোসিটি ফোর ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? আগেই বললাম যে তোমার ভেলোসিটি ফোর ভেক্টর বলতে তাহলে একটা সেট অফ ফোর কম্পোনেন্টস কে রিপ্রেজেন্ট করবে। ভেলোসিটি ফোর ভেক্টর বলতে এই সেট অফ ফোর কম্পোনেন্টস কে বোঝানো হচ্ছে, যে কম্পোনেন্ট গুলো পজিশন কোঅর্ডিনেট গুলো লরেন্জ ট্রান্সফরমেশনে যেমন ভাবে ট্রান্সফর্ম হয়, একই রকম ভাবে ট্রান্সফর্ম হবে। হ্যাঁ, এইটা ডিফাইন করা হয় বাই দিস রিলেশন ইটা মিউ ইকুয়ালস টু ডিএক্স মিউ ডি টাউ। ইনফ্যাক্ট যে কোনো ফোর ভেক্টরের টাইম ডেরিভেটিভ, যে কোনো ফোর ভেক্টরের টাইম ডেরিভেটিভ ইজ ডিফাইন্ড উইথ রেসপেক্ট টু প্রপার টাইম ইন্টারভাল। আবার বলছি, যে কোনো তোমার ভেক্টরের টাইম ডেরিভেটিভ, যে কোনো ভেক্টরের টাইম ডেরিভেটিভ সেইটাকে ডিফাইন করা হয় উইথ রেসপেক্ট টু প্রপার টাইম ইন্টারভাল ডিটাও। হ্যাঁ, মানে আমরা সবসময় ডি ডিটাও অফ এ ফোর ভেক্টর এরকম ভাবে একটা ফোর ভেক্টরের টাইম ডেরিভেটিভকে ডিফাইন করবো। তার কারণ এবার লজিকটা খুব সিম্পল। দেখো এই যে এক্স মিউটা তো একটা ফোর ভেক্টর, এক্স মিউটা ফোর ভেক্টর। আমরা দেখেছি যে এর কম্পোনেন্ট গুলো লরেন্জ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কেমন ভাবে ট্রান্সফর্ম হয়। তাহলে আবার এই যে ডিটাও, সেই ডিটাওটা কি? ডিটাওটা হচ্ছে প্রপার টাইম। প্রপার টাইম, যে প্রপার টাইমটা ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি। প্রপার টাইমটা একটা ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি। যেহেতু এক্স মিউটা লরেন্জ ট্রান্সফরমেশনের মতো ট্রান্সফর্ম হয়, ডি ডিটাও অফ এনি ফোর ভেক্টর, ডি ডিটাও অফ এনি ফোর ভেক্টর, সেটাও কি তাহলে তোমার ওই লরেন্জ ট্রান্সফরমেশনের মতোই ট্রান্সফর্ম হবে। একটু একটু হোল্ড করো, একটা ফোন আছে। হ্যাঁ, কোথায়? আচ্ছা, হ্যাঁ, ফ্ল্যাট নাম্বার E2 404। E2 404। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উপরে নেই, তবে উপরে মা আছে, অসুবিধা নেই, দেখিয়ে দেবে আর কি। হ্যাঁ, একদম একদম সবার উপরে লিফটে করে সবার উপরে তলায় চলে যাবে, 4 তলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, E2 404। হ্যাঁ, তুমি চলো, আমি আসছি মিনিট 15-এর মধ্যে, যাও গিয়ে দেখিয়ে দেবে। ওকে, তো কন্টিনিউ করা যাক। তাহলে যেটা বললাম যে যে কোনো একটা ফোর ভেক্টরের টাইম ডেরিভেটিভ কে ডিফাইন করা হয় এই প্রপার টাইম ইন্টারভ্যালের রেসপেক্টে, প্রপার টাইমের রেসপেক্টে। যেহেতু প্রপার টাইমটা ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি, কাজেই এই টাইম ডেরিভেটিভটা তাহলে তোমার একটা ফোর ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে। ভেলোসিটি ফোর ভেক্টর ইজ ডিফাইন্ড বাই দিস রিলেশন। দেখো কিরকম ভাবে, তাহলে জিরো কম্পোনেন্টটা যদি বের করতে চাই, মানে টেম্পোরাল ইন্ডেক্সটাকে যদি দিয়ে লেখো, কি হবে? ইটা জিরো সমান ডিএক্স জিরো ডিটাও। আগেই বলে এলাম ডিটাও, ডিটাও সমান কত? আচ্ছা, এক্স জিরো সমান কত বলে নেওয়া যাক। এক্স জিরো সমান সি ইন্টু টি বলেছি, সি ইন্টু টি, সেটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে এলো। সো ইউ হ্যাভ ডিটি ডিটাও। ডিটাও সমান আমরা কত বললাম? আবার ডিটাও সমান বললাম রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইন্টু ডিটি। তাহলে ইটা জিরো ইজ সিম্পলি দিস থিং। ইটা ওয়ান যদি ক্যালকুলেট করো, ইটা ওয়ান ফোর ভেক্টরের পরের কম্পোনেন্টটা যদি ক্যালকুলেট করো, কি পাবে?
ডিডিটা অফ x1, সেকেন্ড কম্পোনেন্টে যদি ক্যালকুলেট করো ডিডিটা অফ x2, থার্ড কম্পোনেন্টে যদি ক্যালকুলেট করো ডিডিটা অফ x3, এরকম ভাবে ক্যালকুলেট করতে পারো। এটা1 সমান তাহলে দেখো dx ডিটাও, এটা2 সমান dy ডিটাও, এটা3 সমান dz ডিটাও। এবার টাওটাকে রিপ্লেস করে দাও। টাওটাকে রিপ্লেস করবে কিভাবে? এই যে ফ্যাক্টরটা বললাম √1 - u²/c², এইটা ইনটু ডিটি। তাহলে কি হবে? এই ফ্যাক্টরটা ইনটু dx dt, সেটাকে ux দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এটা1 সমান এইটা, এটা2 সমান uy/this, এটা3 সমান uz/this। ওকে, এইটাই হচ্ছে তাহলে ভেলোসিটি ফোর ভেক্টর। আমরা যদি এইরকম ফর্মে লিখতাম, এইভাবে লিখতে পারতাম। দেখো, টেম্পোরাল পার্টটাকে আলাদা করে লেখা হয়েছে আর স্পেশাল পার্ট গুলোকে আলাদা করে লেখা হয়েছে। এই যে এটা, এটা কনভেনশনাল থ্রি কম্পোনেন্ট ভেক্টরে লিখলে কি হয়? ইটা এক্স, ইটা ওয়াই, ইটা জেড, বা ইটা1, ইটা2, ইটা3। আর টেম্পোরাল কম্পোনেন্টটাকে ইটা0 এরকম ভাবে ডিনোট করা হয়েছে। ঠিক আছে, এখন এইটার স্কেলার প্রোডাক্ট করে দেখো, ইটা নিউ, এই স্কেলার প্রোডাক্টটা করে দেখো তো কি পাও। আমরা আগে ডিফাইন করেছি স্কেলার প্রোডাক্টটাকে। এটাকে যদি ডেফিনিশনে ফেলে দাও কি হবে? -ইটা0 হোল স্কয়ার প্লাস ইটা1 হোল স্কয়ার প্লাস ইটা2 হোল স্কয়ার প্লাস ইটা3 হোল স্কয়ার। এখানে তোমার ইটা0, ইটা1, ইটা2, ইটা3 সবগুলো রয়েছে। এইগুলোর হোল স্কয়ার গুলো বসিয়ে দাও। দেখো, ডিনোমিনেটরটা প্রত্যেকটার কমন। স্কয়ার করলে কি হয়? 1 - u²/c²। বাকিটা কি পড়ে থাকে? -c² প্লাস ux² প্লাস us² প্লাস uz²। এটাকে সিম্পলিফাই করো, করলে দেখতে পাবে -c²। ইম্পর্টেন্ট টু নোট দ্যাট the scalar product is constant. ইটা মিউ, এই যে ইটা মিউ ভেলোসিটি ফোর ভেক্টরের যে স্কেলার প্রোডাক্ট উইথ ইটসেলফ, সেটা ইজ কনস্ট্যান্ট। -c² এটার সাথে সমান। একই রকম ভাবে আমরা ভেলোসিটি ফোর ভেক্টরের ট্রান্সফরমেশনটা ডিফাইন করতে পারি। এটা মানে ধরো তোমার ভেলোসিটি ফোর ভেক্টর, এটাকে তুমি এক্স এস ফ্রেমে দেখছো আর এস প্রাইম ফ্রেম থেকে দেখছো। তাহলে কম্পোনেন্ট গুলো কিভাবে রিলেটেড? কম্পোনেন্ট গুলো এরকম ভাবে রিলেটেড হবে, লোরেন্স ট্রান্সফরমেশন দিয়ে লিখে ফেলা যায়। যুক্তিটা খুব পরিষ্কার। যেহেতু তোমার এক্স নিউ লোরেন্স ট্রান্সফরমেশন ফলো করে, তাহলে তার যে কোনো টাইম ডেরিভেটিভ ডিডিটা অফ এক্স নিউ, যদি টাইম ডেরিভেটিভটা প্রপার টাইমের রেসপেক্টে নেওয়া হয়, তাহলে লোরেন্স ট্রান্সফরমেশনটাকে ফলো করবে। সেই জন্যই ফোর ভেক্টর আমরা বলছি। ফোর ভেক্টর ভেলোসিটি ফোর ভেক্টর গুলোকে এরকম ভাবে লিখে ফেলতে পারি। যদি ইনভার্স ট্রান্সফরমেশনের কথা কনসিডার করো, তাহলে দেখো মাইনাস সাইনটাকে প্লাস সাইন দিয়ে রিপ্লেস করা যায়, এরকম ভাবে লিখে ফেলা যায়। এই জায়গাটাতে ওই আগের মতোই একটা সিম্বলের নোটেশন রয়েছে। এখানটায় প্রাইম হবে না, রাদার এই জায়গাটাতে প্রাইম হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করে নিও, এখানটায় প্রাইম হবে না, এখানটায় প্রাইম হবে। এই এটা কিন্তু তোমার এই যে রিলেটিভিস্টিক ভেলোসিটি এডিশন, তার রেসপেক্টে কিন্তু তার থেকে কিন্তু ডিফারেন্ট। আগেই বললাম, ভেলোসিটি ভেক্টরটাকে আমরা এক্ষেত্রে ডিফাইন করছি একটা হাইব্রিড নোটেশনে, যেখানে তোমার লেন্থটাকে একটা ফ্রেমের রেসপেক্টে মাপা হচ্ছে, টাইম ইন্টারভ্যালটাকে অন্য একটা ফ্রেমের রেসপেক্টে মাপা হচ্ছে। সুতরাং এটা কিন্তু কোনো কোরিলেশন নেই উইথ ভেলোসিটি এডিশন থিওরি। তো এটাই আর কি বলার ছিল ভেলোসিটি ফোর ভেক্টর। এবার ফোর মোমেন্টামে যাও। ইউ নো হোয়াট ইজ মোমেন্টাম। এরকম রিলেশন আমরা আগে দিনকে দেখেছি, আগের ক্লাসটাতে দেখে এসেছিলাম কাইনেমেটিক্স পড়ার সময়। পি সমান এম ইন্টু ইউ, এরকম ভাবে বলেছিলাম না, রিলেটিভিস্টিক মাস। পি সমান রিলেটিভিস্টিক মাস ইন্টু ভেলোসিটি। এইটাই। এবার দেখো, আগে স্লাইডে আমরা বললাম না ইউ বাই এটাই বেসিক্যালি কি? ইটা এক্স, ইটা1, ইটা2, ইটা3। আর ই ইকুয়ালস টু এমসি স্কয়ার, এই রিলেশনটা পেয়েছিলাম। এম সমান কত লেখা যায়? m0/this ইনটু সি স্কয়ার। এটাকে একটু সাজিয়ে লেখো, যদি ইটা0 টার্মে লেখো তাহলে এইরকম হবে। এই যে মনে করে দেখো, ইটা1, ইটা2, ইটা3 এগুলো দেওয়া রয়েছে। তাহলে ইটা ভেক্টর থ্রি কম্পোনেন্ট ভেক্টরটাকে যদি লিখতাম, সেটা কি হতো? ইউ ভেক্টর ডিভাইডেড বাই 1 - u²/c²। এখানে সেইটাই করা হয়েছে। এই যে ইউ ভেক্টর বাই দিস, এইটাকে ইটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, আর বাকি যে পরের টার্মটা লিখেছি, সেখানে দেখো ইটাকে লেখা হয়েছে m0c ইটা0। তাহলে আমরা রিলেটিভিস্টিক মোমেন্টাম এইটাকে ডিফাইন করে ফেলতে পারি অ্যাজ দিস: রিলেটিভিস্টিক মোমেন্টাম p মিউ ইকুয়ালস টু m0 ইটা মিউ। যেখানে ফার্স্ট কম্পোনেন্টটা কি, মানে টেম্পোরাল কম্পোনেন্টটা কি? m0 ইটা0, m0 ইটা0, m0 ইটা0। এটা যদি বসাও, দেখো দেখতে পাচ্ছ এটা নাথিং বাট e/c। ঠিক আছে। তারপর যদি আমরা ফার্স্ট কম্পোনেন্ট মানে এগুলো বলি, স্পেশাল কম্পোনেন্ট গুলো বলি, সেগুলো কেমন হবে? m0 ইটা1, m0 ইটা2, m0 ইটা3 এন্ড সো অন।
একটা মাসলেস পার্টিকেল ফোটনের জন্য যদি বলি, ফোটনের কোনো রেস্ট মাস নেই, কাজেই মোমেন্টামের এই তিনটে কম্পোনেন্ট নেই, P1 P2 P3 নেই, রাদার এই টেম্পোরাল যে পার্টটা সেইটা রয়েছে, which is E/c। তোমরা লিখে এসেছো ফর এ ফোটন দি মোমেন্টাম ইজ E/c। লোরেন্জ ইনভেরিয়েন্ট কোয়ান্টিটিটা দেখো কিরকম, পি মিউ এই ফোর ভেক্টর মোমেন্টাম ফোর ভেক্টরটাকে তার নিজের সাথে যদি স্কেলার প্রোডাক্ট নিই, লিনিয়ার মোমেন্টাম এই ফোর ভেক্টরটা নিজের সাথে যদি স্কেলার প্রোডাক্ট নেওয়া হয় তাহলে কি হবে, আমরা জাস্ট স্কেলার প্রোডাক্টের যে ডেফিনিশন সেই ডেফিনিশনটা ইউজ করেছি। হ্যাঁ, করে যদি এটাকে এ করো, এইটা তোমরা দেখে এসেছো, এইটা স্কোয়ার করলে কি হয়, এটা স্কোয়ার করলে সি স্কোয়ারের সাথে সমান হয়। তাহলে তোমার জিনিসটা হবে -m0² সি স্কোয়ার, -m0² সি স্কোয়ার। ওকে, পারলে ভালো করতে যেটা বললাম, পি মিউ মানে মোমেন্টাম ফোর ভেক্টরটার যদি আমরা স্কেলার প্রোডাক্ট নিতাম এই নিজের সাথেই, তাহলে এটা হতো -m0² সি স্কোয়ার। এটা থেকে দেখো খুব সুন্দরভাবে একটা রিলেশনকে আমরা এস্টাবলিশ করতে পারি, যেটা তোমরা দেখেই এসেছো অলরেডি। পি মিউ ইকুয়ালস টু P0 ভেক্টর পি। তাহলে পি মিউ এইটা যদি প্রোডাক্ট নাও, স্কেলার প্রোডাক্টটা নাও, সেটা কি হবে -P0² প্লাস পি ডট পি। এটা আমরা আগের স্লাইডে দেখলাম -m0² সি স্কোয়ার এটার সাথে সমান। P0টা কত দেখে এসেছি, টেম্পোরাল পার্টটা E/c হোল স্কোয়ার। তাহলে P0² মানে E/c হোল স্কোয়ার, এই পার্টটা কি হবে পি স্কোয়ার। তাহলে এটাকে অ্যালজেব্রিক্যালি সলভ করে দেখো, we have E square equals to P square C square plus m0 square C to the power 4। যে রিলেটিভিস্টিক এনার্জি মোমেন্টাম ডিসপারশন রিলেশন, রিলেটিভিস্টিক এনার্জি মোমেন্টাম ডিসপারশন রিলেশন, সেই জিনিসটাকে তাহলে আমরা এক্সপ্লেন করতে পারি ইউজিং দিস ফোর ভেক্টর অ্যালজেব্রা। লোরেন্স ট্রান্সফরমেশনটা কনসিডার করতেই পারো, কিন্তু জিনিসটা একই রকম। পজিশনের ক্ষেত্রে যেমন দেখে এসেছো, ভেলোসিটির ক্ষেত্রে যেমন দেখে এসেছো, একদম মোমেন্টামের ক্ষেত্রেও একই রকম। হ্যাঁ, পি মিউ প্রাইম সমান ল্যামডা মিউ নিউ ইন্টু পি নিউ সাম ওভার নিউ। আমরা রিভার্স ট্রান্সফরমেশনটা ডিসকাস করতে পারতাম, সেটাও ঠিক একই রকম হতো, জাস্ট মাইনাস বিটার পরিবর্তে প্লাস বিটা দিয়ে রিপ্লেস করতে হতো। যদি টেনসর ফর্মে লিখতাম তাহলে এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে হতো। এখানে ওই ভুলটা থেকেই গেছে, যেহেতু আমি পুরো জিনিসটাকে কপি পেস্ট করেছিলাম। এইটা তোমার আনপ্রাইমড হবে আর এইটা প্রাইমড হবে, এটাই। So that is all about for momentum. Next, for acceleration, অ্যাক্সিলারেশনটাকে আমরা ডিফাইন করতে পারি। আমরা ভেলোসিটিকে কিভাবে ডিফাইন করলাম, dx d tau। তাহলে অ্যাক্সিলারেশনটাকে ডিফাইন করব d ইটা d tau। যে ফোর ভেলোসিটি ছিল, সেই ফোর ভেলোসিটি গুলোকে যদি আমরা প্রপার টাইম ইন্টারভালের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই তাহলেই হবে a mu equals to d ইটা মিউ d tau। a mu equals to d ইটা মিউ d tau, এটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো a0 equals to d ইটা 0 d tau। জিরো কম্পোনেন্ট টেম্পোরাল কম্পোনেন্টটা যদি বের করো, দেখো একদম জাস্ট সিম্পল অ্যালজেব্রা। হ্যাঁ, d tau অফ ইটা 0। এবার বললাম না d tau সমান কত, d tau সমান dt বাই গামা ইউ। আমি বারবার এই স্কয়ার রুটটা লিখছি না। প্রথমে গামা বলতে আমরা কি বলতে চাইছিলাম, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। সেই ভিটা কিন্তু এস আর এস প্রাইমের মধ্যে ভেলোসিটি বোঝাচ্ছে। ভাইরাস ইউ বলতে কি বলতে চাইছি, ইউ বলতে কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস প্রাইম, সেইটা বলা হচ্ছে। হ্যাঁ, সেখানে একটা গামা ফ্যাক্টর দেখতে পাচ্ছ, বাট এই যে গামাটা সেটা কিন্তু ইউ এর ফাংশন। পার্টিকেলের যে ভেলোসিটি, পার্টিকেলের যে অর্ডিনারি ভেলোসিটি, সেই অর্ডিনারি ভেলোসিটির ফাংশন। আর আগে একদম প্রথমে যে গামাটা দেখিয়েছিলাম, বা আমরা আগের ক্লাসগুলোতে যে গামাটা বুঝিয়েছিলাম, সেটা কিন্তু 1/√1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার এইটাকে বোঝাচ্ছে। ওকে, এখানে কিন্তু আলাদা করে গামা ইউ এই সিম্বলটা আমরা ইউজ করেছি। দেখো তাহলে ডি টাওটাকে লিখতে পারি অ্যাজ ডিটি বাই গামা ইউ। কাজে এটাকে যদি সলভ করো, ইউ উইল হ্যাভ গামা ইউ সি ডিটি অফ গামা ইউ। যেহেতু তোমার এখানে গামাটা ইউ এর ফাংশন, কাজে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এরকম ভাবে তাহলে জিনিসটাকে লিখে ফেলতে পারো। ইটা জিরোটা কি ছিল, ইটা জিরোটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে সিটা বাইরে চলে আসবে, ডিডিটি অফ গামা ইউ হবে।
একদম একই রকম এই সেম নলেজটাকে অ্যাপ্লাই করো টু অবটেন দি ফার্স্ট কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট, থার্ড কম্পোনেন্ট এটসেট্রা। হ্যাঁ, কিছুই নয়। A1 যদি বের করো তাহলে ডিটা1 ডিটাওটাকে লিখে ফেলো একইভাবে ডিটি বাই গামা ইউ, অর্থাৎ গামা ইউ ইন্টু ডিটা1 ডিটি। এবার ডিটা1 ডিটি এটাকে যদি ডিডিটি করো তাহলে কি হবে, একটা টার্ম হবে ইউএক্স ইন্টু ডিডিটি অফ গামা ইউ, আরেকটা কি টার্ম পাবে গামা ইউ ইন্টু ডিডিটি অফ ইউএক্স। এটা এখানে লেখা হয়েছে। হ্যাঁ, এরকম তাহলে দুটো টার্ম হবে। তাহলে A2 এর জন্য একই রকম ভাবে দুটো টার্ম পাবে, আর A3 তার জন্য এরকম ভাবে দুটো টার্ম পাবে। এই জিনিসটাকে, এই যে চারটে কম্পোনেন্ট, সেই চারটে কম্পোনেন্টকে যদি আমরা লিখতে চাই এরকম ভাবে লিখতে পারি, এ মিউ ইকুয়ালস টু A0 এ, এটা টেম্পোরাল পার্ট আর এটা হচ্ছে স্পেশাল পার্ট। দেখো এই জিনিসগুলোকে যদি এইরকম ভাবে কম্বাইন করে লিখতে চাই এইভাবে দেখা যায় কিনা। প্রত্যেকটাতে দেখো গামা ইউ কমন রয়েছে, গামা ইউটা কমন নিয়ে নাও, যেটা পড়ে থাকে সেটা এখানে লিখেছে। একটু আবার একটু হতো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। তো এটাই হচ্ছে তোমার এ ফোর অ্যাক্সিলারেশন। ফোর অ্যাক্সিলারেশন গুলো থেকে এই অ্যালজেব্রাটা করা আছে। দেখে নিও এ ইটা সমান এইটা। এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে দেখতে পাবে জিরো হবে। এ ইন্টু ইটা, এ ভেক্টর, এ ফোর ভেক্টর, অ্যাক্সিলারেশন ফোর ভেক্টর আর ভেলোসিটি ফোর ভেক্টর, এই দুটো যদি আমরা স্কেলার প্রোডাক্ট নিই এইটা দেখতে পাবে এটা জিরো হচ্ছে, কোষে দেওয়া রয়েছে। এইগুলো ট্রান্সফরমেশনটাও ডিসকাস করা রয়েছে। আর তারপরে ফোর্সটাকে বোঝানো রয়েছে। এটাও কোষে দেওয়া রয়েছে। আগের গুলো যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝতে পারবে। আমাকে এক্ষুনি উঠতে হবে, উপরে ডাকছে। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি আজকে। পরের দিনকে যদি তোমাদের এইটা ডাউট থাকে সেইটা ক্লিয়ার করবো, আর না হলে আমি কমপ্লেক্স নাম্বারটা শুরু করবো। রেফারেন্স গুলো দেওয়া রয়েছে আর এটা তো মেটেরিয়ালটা আমি আপলোড করেছি, দেখে নিও। হ্যাঁ, উপরে একটু যেতে হবে। রাখছি এখন, কেমন?